17 মার্চ থেকে 10 দিন ব্যাপী উদযাপন হবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী। আসবেন 4 সরকার ও রাষ্ট্রপ্রধান। অতিথিদের নিরাপত্তায় থাকবে কয়েক স্তরের ব্যবস্থা। এবং করোনা টিকা 2 ডোজ শেষে এপ্রিল থেকে গ্রহীতারা পাবেন ভ্যাকসিন সনদ। সহজ হবে বিদেশ ভ্রমণ। বিড়ম্বনা এড়াতেই এখন ডিজিটাল পাস চালুর তাগিদ। ভোরের সময় সঙ্গে আছি আমি নাবিলা সোহার। 17 মার্চ থেকে দেশে 10 দিন ব্যাপী বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করা হবে। এই আয়োজনে অংশ নিতে 4টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান আসবেন ঢাকায়। এই নিয়ে ব্যাপক নিরাপত্তার পাশাপাশি থাকবে স্বাস্থ্যবিধি মেনে চলার কড়াকড়িও। বুধবার দুপুরে সচিবালয়ে জন্মশতবার্ষিকী নিরাপত্তা বিষয়ক এক বৈঠক শেষে এই তথ্য জানানো হয়। জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের করোনার কারণে গেল বছর কমিয়ে আনা হয় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর আয়োজন। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় এবছর সীমিত পরিসরে আয়োজন করা হচ্ছে তা। মূল অনুষ্ঠান শুরু হবে 17 মার্চ, চলবে 10 দিন ব্যাপী। তাতে আলাদা দিনে অংশ নেবেন ভারত ও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী, আসবেন নেপাল ও মালদ্বীপের প্রেসিডেন্টও। এশিয়ার বাইরের বিদেশি অতিথিরা অংশ নেবেন ভার্চুয়ালি। এ পর্যন্ত 4 জন মালদ্বীপের রাষ্ট্রপতি, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী, নেপালের রাষ্ট্রপতি এবং ভারতের প্রধানমন্ত্রী, এই 4 জনের সফর নিশ্চিত হয়েছে। বিস্তারিত আমরা পরে জানিয়ে দেব। তবে আয়োজন হবে সীমিত। একদিনের অনুষ্ঠানে একসঙ্গে 500-র বেশি মানুষ অংশ নিতে পারবেন না। থাকতে হবে শেষ 48 ঘন্টার কোভিড সনদ। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান কিংবা সরকার প্রধান যারা আছেন তারা আসবেন, সেই দিনগুলোতে আমরা একটা বিশেষ ব্যবস্থা রেখেছি। সেটা সীমিত আকারে বিশেষ ব্যবস্থা। সেটা হচ্ছে যে আমরা খুব স্বল্প সংখ্যক ধরেন 500 বিভিন্ন সেক্টরে সেরকম একটা দাওয়াত দেওয়া হবে। কিন্তু আমরা যাদেরকে দাওয়াতটা দেব তাদেরকে প্রত্যেককে আমরা বলে দিচ্ছি যে কোভিড টেস্ট করতে হবে এবং এটা বাধ্যতামূলক এবং সেটা 48 ঘন্টা এটা ভ্যালিডিটি থাকবে। দেশি বিদেশি অতিথিদের জন্য কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে পুরো আয়োজনে। আমাদের নিরাপত্তা বাহিনী, আমাদের পুলিশ প্রধান সহ সবাই এ নিয়ে কাজ করবে। তারা একটা সুনির্দিষ্টভাবে জানিয়ে দেবে অনুষ্ঠানের আগে দিয়ে যে কিভাবে যান চলাচল করবে, কোন রাস্তায় কতক্ষণের জন্য বন্ধ থাকবে। এই আয়োজনকে ঘিরে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। দেশে যুক্তরাজ্যের সঙ্গে মিল পাওয়া করোনা ভাইরাসের নতুন স্ট্রেনে এখন পর্যন্ত 6 জন আক্রান্ত হওয়ার তথ্য পেয়েছে আইইডিসিআর। সংস্থাটি বলছে, নতুন ভাইরাসে আক্রান্তদের সবাই যুক্তরাজ্য ফেরত। তাদের কন্ট্রাক্ট ট্রেসিং করে অন্য কারো মধ্যে নতুন স্ট্রেনের উপস্থিতি পাওয়া যায়নি। এছাড়া করোনার ভ্যাকসিন নতুন ধরনের ওপর কাজ করছে বলেও জানানো হয়। দেশে কোভিড-19 সংক্রমণের 9.5 মাস পর গত ডিসেম্বরে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের জিনোম সিকোয়েন্স পরীক্ষায় শনাক্ত হয় করোনার নতুন স্ট্রেন, যার মিল পাওয়া যায় যুক্তরাজ্যে ছড়িয়ে পড়া নতুন ধরনের করোনা ভাইরাসের সঙ্গে। তবে যুক্তরাজ্যে করোনা ভাইরাসের নতুন ধরন বেশ দ্রুত গতিতে ছড়িয়ে পড়ার কথা বলা হলেও বাংলাদেশে এখনও তেমন প্রবণতা দেখা যায়নি। বুধবার সরকারি রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর জানায়, দেশে এখনও পর্যন্ত 6 জনের মধ্যে করোনা ভাইরাসের নতুন ধরনের উপস্থিতি পাওয়া গেছে, যাদের সবাই যুক্তরাজ্য ফেরত। তবে কন্ট্রাক্ট ট্রেসিং করে তাদের থেকে অন্য কারো আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া যায়নি জানিয়ে আইইডিসিআর বলছে, দেশে করোনার নতুন স্ট্রেন এখনও ছড়িয়ে পড়ার সক্ষমতা অর্জন করেনি। আমাদের এই অঞ্চলে আসলে সেই রকমভাবে ভ্যারিয়েন্টটি এখনো স্প্রেডিং ক্যাপাসিটি অর্জন করে নাই বলে আমাদের ধারণা। এখন যে আমাদের সংক্রমণ সংখ্যা কিছুটা বাড়ছে, সেখানে কিন্তু ইউকে ভ্যারিয়েন্টের কোনো রকম ভূমিকা আমরা দেখছি না। আমরা মূলত স্বাস্থ্যবিধি মোটেই মানছি না, সেটা হয়তো অন্যতম কারণে। কোভিড টিকার কার্যকারিতার ক্ষেত্রেও করোনার নতুন ধরন প্রভাব ফেলবে না বলে দাবি করছে আইইডিসিআর। বাংলাদেশে আমরা যে ভ্যাকসিন অ্যাস্ট্রাজেনিকা দিচ্ছি, এটা ব্রিটেনেও ব্যাপক হারে দিচ্ছে। প্রায় 2 কোটি মানুষের মধ্যে তারা প্রয়োগ করেছে। এখন পর্যন্ত ভ্যাকসিনের উপর এই ইউকে ভ্যারিয়েন্টের কোনো প্রভাব পরিলক্ষিত হচ্ছে না। ভ্যাকসিন যথাযথভাবে কার্যকর। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, করোনা নতুন ধরন নিয়ে জিনোম সিকোয়েন্সিং করা হচ্ছে ঢাকার 3টি ল্যাবে। এই ব্যাপারে আমাদের আইইডিসিআর সজাগ আছে। তারা জিনোম সিকোয়েন্স করছে এবং আইসিডিডিআরবিও জিনোম সিকোয়েন্স করছে। সায়েন্স ল্যাবরেটরি তারাও জিনোম সিকোয়েন্স করছে। আমরা আমাদের ন্যাশনাল ল্যাবরেটরিটাকে সক্ষম করার জন্য চেষ্টা করছি। ওটা যদি জিনোম সিকোয়েন্স করা যায় তাহলে হয়তো এটা বাড়িয়ে আনতে পারবো।
আইইডিসিআর জানায়, করোনা নতুন স্ট্রেন নিয়ন্ত্রণ ও গতি প্রকৃতির উপর নজর রাখতে যুক্তরাজ্য ফেরত সবারই নমুনা পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি নেওয়া হচ্ছে অন্যান্য প্রতিরোধমূলক ব্যবস্থাও। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। করোনা থেকে সুরক্ষায় এবার রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ভ্যাকসিন নিয়েছেন। বুধবার বিকেলে তিনি ভ্যাকসিন গ্রহণ করেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন সময় সংবাদকে জানান, এদিন বিকেল 5টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও তার সহধর্মিণী রাশিদা খানম করোনার ভ্যাকসিনের প্রথম ডোজের টিকা নিয়েছেন। এ সময় দেশবাসীকে ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি। তিনি সবাইকে ভ্যাকসিন নেওয়ার পরও স্বাস্থ্য সুরক্ষা মেনে চলার অনুরোধ করেছেন বলেও জানান রাষ্ট্রপতির প্রেস সচিব। এ সময় রাষ্ট্রপতির পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 2 ডোজ শেষ হলে টিকা গ্রহণকারীরা এপ্রিল থেকে করোনা ভ্যাকসিন সনদ পাবেন, যা বিদেশগামীদের ভ্রমণে বিড়ম্বনা কমাবে বলেও মনে করেন স্বাস্থ্য অধিদপ্তর। এভিয়েশন খাত সংশ্লিষ্টরা বলছেন, আগামীতে ভ্রমণের ক্ষেত্রে অনেক দেশ ডিজিটাল ভ্যাকসিন সনদ বা ট্রাভেল পাস বাধ্যতামূলক করতে পারে। তাই ভ্রমণ নির্বিঘ্ন করতে বাংলাদেশকেও আন্তর্জাতিক মানের ভ্যাকসিন সনদ বা ডিজিটাল পাস চালুর উদ্যোগ নিতে হবে এখনই। হাজিরা শিউলির রিপোর্ট। করোনার ঝুঁকি কাটিয়ে অনেক দেশে লকডাউন শিথিল হলেও আংশিক লকডাউন চলছে এশিয়া ও ইউরোপের অনেক দেশে। ভ্রমণের ক্ষেত্রেও রয়েছে কড়াকড়ি। এই সংকট থেকে বেরিয়ে সদস্য দেশগুলোর মধ্যে যাতায়াত সহজ করতে করোনা ভ্যাকসিন পাসপোর্ট বা গ্রিন পাস চালু করছে ইউরোপীয় ইউনিয়ন। এই পাস দিয়ে করোনার টিকা নেওয়া ও কোভিড নেগেটিভ সনদধারী ইউরোপের এক দেশের নাগরিক অন্য দেশে যেতে পারবেন অনায়াসে, থাকতে হবে না কোয়ারেন্টিনে। একই ধরনের উদ্যোগ নিচ্ছে সিঙ্গাপুরও। ইতোমধ্যে ডিজিটাল স্বাস্থ্য সনদ চালু করেছে চীনও। বিশ্লেষকরা বলছেন, কোনো দেশ ভ্রমণের ক্ষেত্রে এমন ভ্যাকসিন সনদ ও ডিজিটাল পাসপোর্ট বাধ্যতামূলক করলে বিপাকে পড়বে বিদেশগামীরা। তাই উদ্যোগ নিতে হবে এখনই। অথবা করোনা ভ্যাকসিনের অনলাইন সার্টিফিকেট বলেন, ডিজিটাল সার্টিফিকেট, হোয়াটএভার, এই জাতীয় কোনো কিছু, তখন সেটা আমাদের লোকজন যখন আমরা বাইরে যাব, এই বিষয়টি এখনই ভাবা উচিত এবং এই বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া উচিত। আমি যদি এটা না নিয়ে যাই তাহলে আয়দার ওখানে কোয়ারেন্টাইন করতে হতে পারে, বা আবার নতুন করে টেস্ট হতে পারে, বা নানা রকম বিড়ম্বনার শিকার হতে পারে। তো এই কার্ডটা থাকলে ওই বিড়ম্বনার হাত থেকে সবাই রক্ষা পেতে পারি আমরা। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, 2 ডোজ শেষ হলে সুরক্ষা ওয়েবসাইট থেকে টিকা গ্রহীতা ভ্যাকসিন সনদ প্রিন্ট করে নিতে পারবেন। এই সনদটিকে ডিজিটাল পাস বা ইমিউন পাসপোর্ট আকারে চালুর বিষয়ে কাজ চলছে। দ্বিতীয় ডোজ যখন শেষ হয়ে যাবে তখন টিকা গ্রহণের একটি সনদ কিন্তু টিকা গ্রহীতা পাবেন। বাংলায় থাকবে, ইংরেজিতে থাকবে। ডিজিটাল পাসপোর্টের যে কনসেপ্টটি নতুন এসেছে, এটি আলোচনায় এসেছে, কেউ কেউ সেটি ডেভেলপ করেছে। এটি আইসিটি মন্ত্রণালয়ের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তর, MIS একসঙ্গে কাজ করে এই বিষয়টি যখন আমরা একটা চূড়ান্ত রূপরেখায় পৌঁছাতে পারবো, আপনাদের মাধ্যমে আমরা জাতিকে জানিয়ে দেব। করোনা নেগেটিভ সনদের পাশাপাশি বর্তমানে বিশ্বের অনেক দেশেই ভিনদেশীদের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বাধ্যতামূলক। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। পর্তুগালে চলমান লকডাউন 31 মার্চ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডিসোজা। প্রধানমন্ত্রী অ্যান্টনিও কস্তা আজ মন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষে লকডাউন বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত দেবেন। পর্তুগাল সহ গোটা ইউরোপের করোনা পরিস্থিতির ভ্যাকসিন কার্যক্রমের সবশেষ খবর জানাতে লিসবন থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তারিকুল হাসান আশিক। আশিক। নাবিলা, মঙ্গলবার রাষ্ট্রপতি হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করেছেন মার্সেলো রেবেলো ডি সোজা, এবং দ্বিতীয় মেয়াদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে তিনি জানিয়েছিলেন করোনা সংকট থেকে পর্তুগালকে এবং পর্তুগালের মানুষকে তুলে আনা, এবং সেটির বহিঃপ্রকাশ তিনি বুধবার ঘটিয়েছেন। এবং সেটি হচ্ছে তিনি চলমান লকডাউন 31 মার্চ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করেছেন। আর আমরা দেখেছি যে আগে প্রেসিডেন্টের প্রস্তাবের পর সাধারণত সরকার প্রধানরা এই বিষয়ে খুব বেশি হস্তক্ষেপ করেন না, অর্থাৎ এটি বাস্তবায়িত হতে যাচ্ছে বলে ধরে নেওয়া যায়। এবং যদিও আমরা দেখেছিলাম যে প্রবাসী বাংলাদেশিরা এখানে যারা বসবাস করছেন তারা সহ পর্তুগালের নাগরিকরা আশা করেছিলেন হয়তো 16 মার্চের পর থেকে আর লকডাউন থাকবে না, কিন্তু নতুন করে আসলে এই বিষয়টি আরও দীর্ঘায়িত হচ্ছে, অর্থাৎ এই মাসের শেষ পর্যন্ত এই লকডাউনটি বাড়াতে যাচ্ছে পর্তুগালের সরকার। তো এরই মধ্যে আমরা যদি পর্তুগালের গত 24 ঘন্টার চিত্র আপনার মাধ্যমে দর্শকদের জানাই, পর্তুগালে গত 24 ঘন্টায় কিন্তু 22 জন মানুষের মৃত্যু হয়েছে এবং সেখানে আক্রান্তের সংখ্যাও কিন্তু প্রায় 650। তো এটি কিন্তু একটি ভালো অবস্থা।
গত ফেব্রুয়ারির মাঝামাঝি যে সময়টা পর্তুগাল অতিক্রম করেছে সেই সময়টা থেকে। এর পাশাপাশি আমরা আরেকটু যদি বলি যে পর্তুগাল এরই মধ্যে কিন্তু 10 লাখের বেশি মানুষকে ভ্যাকসিনের আওতায় আনতে পেরেছে এবং সেখানে 3 লাখের বেশি মানুষ কিন্তু এই মধ্যে 2টি ডোজই গ্রহণ করেছেন। যদিও এই সংখ্যাটি কিন্তু খুবই নগণ্য এবং আমরা দেখেছি যে গোটা ইউরোপেই কিন্তু ভ্যাকসিন কার্যক্রমের ধীরগতি রয়েছে। গোটা ইউরোপের যে নাগরিকরা অর্থাৎ গোটা ইউরোপের যে জনসংখ্যা সেটির 10% কিন্তু এরই মধ্যে ভ্যাকসিনের আওতায় এসেছে। তো এই বিষয়গুলিকে মাথায় রেখে গোটা ইউরোপে কিন্তু তাদের ভ্যাকসিন কার্যক্রমে গতি আনার চেষ্টা করছে। এরই মধ্যে বেশ কয়েকটি ভ্যাকসিনের অনুমোদন কিন্তু ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি দিয়েছে। যদিও ইউরোপের প্রায় প্রত্যেকটি দেশেই এখনও ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিনটি প্রয়োগ করা হচ্ছে। আমরা যদি গত 24 ঘন্টা ইউরোপের অন্যান্য দেশের চিত্র একটু তুলে আনি তাহলে দেখব যে আমরা এখানে ইতালিতে গত 24 ঘন্টায় কিন্তু সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে, সেখানে 3 শতাধিক মানুষের মৃত্যু হয়েছে এবং সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ফ্রান্সে এবং সেখানে আমরা দেখেছি গত 24 ঘন্টায় 30,303 জন মানুষ নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছে, যদিও মৃতের সংখ্যা 300-র কম। এর পাশাপাশি জার্মানিতেও কিন্তু 300-র কম মৃতের সংখ্যা এবং আক্রান্তের সংখ্যা 12,000-এর বেশি। তো আক্রান্তের সংখ্যা বিভিন্ন জায়গায় ওঠানামা করলেও গোটা ইউরোপের বিভিন্ন দেশে মৃতের যে সংখ্যা সেটি কিন্তু এরই মধ্যে কমে আসতে শুরু করেছে। তো সামনে মে এবং গ্রীষ্মকে কেন্দ্র করে আমরা আগেও জানিয়েছিলাম দর্শকদের যে গোটা ইউরোপ তাদের যে পর্যটন থেকে শুরু করে বিভিন্ন খাতকে চাঙা করতে অর্থাৎ মে থেকে ভ্যাকসিন পাসপোর্টের মাধ্যমে পর্যটন খুলে দেওয়ার কথা ভাবছে। সেই সঙ্গে করোনা নেগেটিভ সার্টিফিকেট দিয়ে যেন ইউরোপ এবং ইউরোপের বাইরের নাগরিকরা ইউরোপে প্রবেশ করতে পারেন, বিভিন্ন দেশে ভ্রমণ করতে পারেন, সেই বিষয়টির চেষ্টা কিন্তু গোটা ইউরোপ করছে। যদিও প্রথম যে আমরা দেখেছি যে এখনও কয়েকটি ভ্যাকসিন, আমরা যদি জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিনের কথা বলি এবং আমরা যদি রাশিয়ার যে স্পুটনিক ভ্যাকসিনের কথা বলি, এই ভ্যাকসিনগুলি কিন্তু ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি এখনও বিবেচনা করছে। হয়তো খুব শীঘ্রই কিন্তু এই ভ্যাকসিনগুলো অনুমোদন দেয়া হতে পারে। ইউরোপিয়ান কমিশন সেই বিষয়গুলিতে বেশ নজর দিচ্ছে, কারণ হচ্ছে যেই ভ্যাকসিনগুলি দ্রুত অর্থাৎ খুব সহজে আমদানি করা যাবে সেই ভ্যাকসিনগুলি আমদানি করে ইউরোপের নাগরিকদেরকে ভ্যাকসিনের আওতায় এনেই কিন্তু পরিস্থিতি স্বাভাবিক করা যাবে। তো এই যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু এখন গোটা ইউরোপ রয়েছে। এখন আমরা যদি ইউরোপে প্রবাসী বাংলাদেশিদের কথা বলি, বাংলাদেশিরা কিন্তু গত 1 বছর ধরেই খুব বাজে একটি সময় অতিবাহিত করছে ইউরোপিয়ান নাগরিকদের পাশাপাশি। আর পর্তুগালের প্রবাসী বাংলাদেশিরা যারা রয়েছেন অধিকাংশই আমরা বলেছি যে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ের সঙ্গে যেহেতু তারা জড়িত, আর সেহেতু এখানে পর্যটন বন্ধ রয়েছে 1 বছরের বেশি সময় ধরে, তারাই কিন্তু সবচেয়ে বেশি আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। বিভিন্ন অফিস আদালতের কার্যক্রম চলমান থাকলেও এই বিষয়গুলি কিন্তু বন্ধ রয়েছে। যেরকম পর্যটন নির্ভর যেই দোকানগুলো রয়েছে সেই দোকানগুলি কিন্তু একটি দীর্ঘ সময় বন্ধ রয়েছে। তার পাশাপাশি আমরা দেখেছি পর্যটক না আসায় বা না আসতে পারার কারণে তাদের যে অন্যান্য ব্যবসা রয়েছে এবং হোটেল বা রেস্তোরাঁ ব্যবসা সেটিও কিন্তু একরকম হুমকির মুখে রয়েছে। তো এই সময়টিকে বিবেচনা করে যারা বিভিন্ন আমরা যদি বলি যে স্বাধীন পেশা বেছে নিয়েছিলেন অনেক মানুষ, এখন আসলে অনেকেই এই স্বাধীন পেশা বেছে নেওয়ার কারণে দেখলাম যে এই বিষয়গুলিতেও কিন্তু একটা বড় প্রভাব পড়েছে। অর্থাৎ স্বাধীন পেশা বেছে নেওয়ার পরেও কিন্তু এখন কর্মসংস্থানের পর্যাপ্ত সুযোগ হচ্ছে না এবং তারাও কিন্তু হতাশ হয়ে পড়ছেন। তো সব কিছু মিলিয়ে একটি আশা দেখা যাচ্ছে যে হয়তো মে থেকে সব কিছু স্বাভাবিক হতে পারে এবং সেই বিষয়গুলিকে মাথায় রেখে গোটা ইউরোপিয়ান ইউনিয়ন, ইউরোপিয়ান কমিশন এবং ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি সহ সংশ্লিষ্ট সবাই কাজ করছে এবং খুব দ্রুতই ইউরোপের এই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে, সেটা ইউরোপের নাগরিকদের যেমন প্রত্যাশা, ঠিক তেমনি প্রবাসী বাংলাদেশিরা যারা গোটা ইউরোপে বসবাস করছেন তাদের প্রত্যাশাও ঠিক একই রকম। তো নাভিলা, এই ছিল আসলে পর্তুগাল সহ গোটা ইউরোপের সার্বিক করোনা পরিস্থিতি এবং ভ্যাকসিন কার্যক্রমের সবশেষ খবর। পর্তুগালের লিসবন থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী তারিকুল হাসান আশিক। জার্মানি সহ ইউরোপের 27টি দেশে অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্রের করোনা টিকা জনসন অ্যান্ড জনসন এবং রাশিয়ার স্পুটনিক 5। তবে সবকিছু ঠিক থাকলে আজ জনসন অ্যান্ড জনসন ইউর মেডিসিন এজেন্সির অনুমোদন পাওয়ার কথা থাকলেও রোলিং রিভিউতে থাকা স্পুটনিক 5কে অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন। জার্মানি থেকে বিটু বড়ুয়ার রিপোর্ট।
হতে পারে যুক্তরাষ্ট্র ও বেলজিয়ামের ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসনের কোভিডের টিকা AD26.CoV2.S মানবদেহে করোনার বিরুদ্ধে মাত্র 66% কার্যকরী, কিন্তু শুরু থেকেই বিশ্বাসযোগ্য ক্লিনিক্যাল গবেষণা এবং যুক্তরাষ্ট্র, ল্যাটিন আমেরিকা ও দক্ষিণ আফ্রিকায় 70,000 স্বেচ্ছাসেবী শরীরে তৃতীয় ধাপের পরীক্ষা নিরীক্ষা শেষে ইউরোপীয় মেডিসিন এজেন্সি ও অন্যান্য চিকিৎসা বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন পুরাতন কিংবা নতুন করোনার বিরুদ্ধে এই টিকাটি মানবদেহে 90%-এরও বেশি অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম। যেখানে করোনা থেকে বাঁচতে এক ডোজই যথেষ্ট। $8.5 দামের টিকাটি সংরক্ষণ করা যাবে +2 থেকে 8 ডিগ্রিতে আর -20 ডিগ্রিতে রাখা যাবে কমপক্ষে 2 বছর। ইতিমধ্যে 400 মিলিয়ন ডোজের চুক্তিও করেছে ইইউ। তবে শুধু জনসন অ্যান্ড জনসনের টিকা নয়, ইইউ মেডিসিন এজেন্সির অনুমোদনের অপেক্ষায় থাকা স্পুটনিক 5 নিয়েও আশাবাদী জার্মানির সাধারণ নাগরিকরা। দেখুন, বিশ্বব্যাপী কার্যকরী টিকা যত আবিষ্কার হবে দেশ ও পৃথিবীর জন্য ততই মঙ্গলজনক। জানি টিকার মধ্যেও ভালো মন্দ আছে, কিন্তু তারপরও বিশ্বব্যাপী চলমান অসুস্থ রাজনীতির জাতাকলে পড়ে চীন কিংবা রাশিয়ার তৈরি কার্যকরী করোনার টিকা স্পুটনিক 5কে খারাপ বলতে পারি না। ভালোকে ভালো বললে দোষের কি, আপনিই বলুন। এদিকে করোনার টিকা কার্যক্রমকে আরো সহজ করতে জার্মানির অন্তত 75,000 ডাক্তারের চেম্বার ও চিকিৎসা কেন্দ্র নির্ধারণ করেছে দেশটির স্বাস্থ্য বিভাগ। আর এতে করে করোনার টিকা গ্রহণ অনেক বেশি সহজ হবে বলছেন বিশেষজ্ঞরা। তবে লকডাউনের শিথিলতায় সীমিত পর্যায়ে বিভিন্ন বিপণী বিতানের দোকানপাট খুলে দেয় খুশি অনেকেই। দেশের সাধারণ মানুষের ধৈর্যের সীমা শেষ পর্যায়ে। আর কতদিন ঘরবন্দি থাকা যায় বলুন? সবাই ভেতরে ভেতরে সবকিছু ঠিকই করছে। সবকিছু কতদিন ধরেই তো শুনে আসছি, এটা করা যাবে না, ওটা করা যাবে না, ঠিক যেন বাচ্চাদের নিয়ম নীতির মতো। এখন তো পরিস্থিতি আগের চেয়ে ভালো, তাই সীমিত আকারে হলেও সব খুলে দেওয়ার সরকারের সিদ্ধান্ত সঠিক। তবে আঙ্গেলা ম্যার্কেল প্রশাসন করোনার পরিস্থিতি ভালোভাবে সামাল দিলেও সাম্প্রতিক সময়ে ক্ষমতাসীন দল সিডিইউ এবং তাদের সহযোগী আরেক দল সিএসইউ এর 2 সাংসদের মাস্ক ক্রয় চুক্তিতে দুর্নীতির কারণে জাতীয় সংসদ সদস্যের পদ ছাড়তে হয় সিডিইউর নিকোলাস লোয়েবেল ও সিএসইউর গের্ক নুইসলিংকে। আর এতে বিব্রত খোদ ম্যার্কেল প্রশাসন। বিশ্বের যে দেশই টিকা আবিষ্কার করুক না কেন, মরণঘাতী সংক্রমণ ব্যাধি থেকে পৃথিবীর সকল মানুষকে মুক্ত করতে সব ধরনের উষ্ণ কিংবা শীতল রাজনীতির সাথে সাথে দুর্নীতি পরিহারের পরামর্শ সংশ্লিষ্ট সকলের। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। পরের প্রসঙ্গ, দেশে শিশু কিডনি বিকল রোগীর সংখ্যা 20,000-এরও বেশি, অথচ অনেকে জানেনই না কিডনিতে ত্রুটি নিয়ে শিশুরা জন্মগ্রহণ করতে পারে। জন্মের শুরুতেই ডায়ালিসিস সহ চিকিৎসার নানা খরচ মেটাতে সর্বশান্ত হচ্ছে বহু পরিবার। তাই প্রতিকারের চেয়ে সরকারকে প্রতিরোধের দিকেই বেশি জোর দিতে বললেন বিশেষজ্ঞরা। নুরুল ইসলামের ছবিতে মুজাহিদ শুভর রিপোর্ট। মায়ের গর্ভেই গালিব কিডনি রোগে আক্রান্ত হলেও আল্ট্রাসনোগ্রামে ধরতে পারেননি চিকিৎসক। সন্তান জন্মের পর 2 দফা চিকিৎসকের সান্নিধ্যে এলেও কেউ বলেননি তার অসুস্থতার কথা। 8.5 মাস বয়সে লক্ষণ নিয়ে চিকিৎসকের কাছে আসার পর জানা গেল গালিবের কিডনি বিকল। চিকিৎসকের সঠিক পর্যবেক্ষণের অভাবে সপ্তাহে 2 বার ডায়ালাইসিসের ঘানি টানছেন এখন গালিবের মা। ওখানে ডক্টর বলছে 2 মাসের আগে যদি আসতেন তাহলে রোগটা সম্পূর্ণ নিরাময় করা সম্ভব ছিল। শিশুরা জন্মের আগে এবং পরে নানা কারণে কিডনি রোগে আক্রান্ত হতে পারে, এই খবর জানেন না সিংহভাগ ভুক্তভোগীর পরিবার। এটা 18 বছর পর্যন্ত থাকবে, এর ভিতরে আমাদের ওই শরীর ফুইলা গেলে এখানে আসতে হবে। প্রস্রাবটা বন্ধ হয়ে যায়, বমি হয়, লুজ মোশন হয়, এগুলো সমস্যা ম্যাক্সিমাম টাইমে হয়। প্রতিদিন মাত্র 12 জন শিশু কিশোরের ডায়ালাইসিসের পাশাপাশি এখন পর্যন্ত 13 জনের কিডনি সফলভাবে প্রতিস্থাপন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। এদের 11 জনকে মা, বাকি 2 জনকে বাবা ও চাচা কিডনি দান করেছেন। তবে বিএসএমএমইউ এর গবেষণা বলছে ঝুঁকি না থাকলেও অধিকাংশ ক্ষেত্রে সন্তানকে কিডনি দানে মায়েদের নিরুৎসাহিত করে থাকেন বাবারা। যখন একটা কিডনি দান করে দেয় তখন যদি আমরা 6 মাস পরে যদি আবার তার ইজিএফআর টেস্ট করি, দেখা যাবে যে ওই কিডনিটা আরেকটু বড় হয়ে এবং ওই কিডনির ভিতরে যে সমস্ত ছাকনি অকেজো অবস্থায় ছিল সেগুলো আবার অ্যাক্টিভ হয়ে আবার তার সেই ক্ষমতা 80-তে নিয়ে গেছে। যেখানে 50 ভাগ কাজ করতো ওই কিডনিটা, সেটা 80-তে চলে গেছে। অর্থাৎ একটা কিডনি দান করলে ভয়ের কোনো কারণ নেই। 1 বছর একটা বাচ্চার ওজন 10 কেজি হয়, তখনই ট্রান্সপ্লান্ট করা পসিবল। আউটকাম খুবই ভালো, অফ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, গ্লোবাল স্ট্যান্ডার্ড। অ্যাট দ্য সেম টাইম সাবসিকুয়েন্ট ফলো তারা প্রায় সবাই ভালো আছে। তবে কিডনি রোগ প্রতিরোধে চিকিৎসকদের কাছে আসা সকল শিশুকে সতর্ক দৃষ্টিতে পর্যবেক্ষণের আহ্বান বিশেষজ্ঞদের।
মূত্র নালী অথবা পথে যদি কোনো সমস্যা থাকে ওগুলো থেকে বারবার ইনফেকশন হইলে আমরা ওই যে কী কারণে ইনফেকশন হলো সেটা বোঝার চেষ্টা করে এবং সেটা সার্জারিও অনেক ক্ষেত্রে লাগে, ওটা করলে ওগুলো ইনশাল্লাহ ভালো হবে। দেশে প্রায় 40 থেকে 50 লাখ শিশু কোনো না কোনো কিডনি রোগে আক্রান্ত, যাদের 20 থেকে 25 হাজারেরই কিডনি সম্পূর্ণরূপে বিকল। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন শুধু কিডনি প্রতিস্থাপনের মাধ্যমেই এদের সুস্থ জীবনে ফেরানো সম্ভব। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ 1 বছর বাড়লেও উদ্বোধন করা হবে 2022 সালের জুনেই। আর এই মেয়াদ বাড়ার কারণে বাড়বে না খরচও। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন প্রকল্পের বাস্তব কাজ আগের বেঁধে দেওয়া 2022-এর জুনেই শেষ হবে। তবে ভুল ত্রুটি সংশোধনের সময় সহ প্রকল্পের মেয়াদ জুন 2023 পর্যন্ত বাড়ানোর আবেদন করা হয়েছে। সেতু বিভাগের সচিব বলছেন করোনার কারণেই বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ। রাশেদ লিমনের রিপোর্ট। প্রমত্তা পদ্মার বুক চিরে স্বপ্ন আজ দৃশ্যমান। প্রকল্পের সার্বিক কাজ এরই মধ্যে 83% শেষ। সড়কপথের 2917টি রোড ডেকের মধ্যে 2100টি বসানো শেষ। রেলের 2959টির মধ্যে 2300টি বসানো শেষ। এই অবস্থা চলতে থাকলে মূল সেতুর কাজ 2022-এর মার্চে আর পুরো প্রকল্পের কাজ শেষ হবে জুনে। আর এতে স্বাভাবিকভাবেই ধরে নেওয়া হয়েছিল পূর্ব নির্ধারিত চলতি বছরের 30শে জুন থেকে বাড়ানো হবে পদ্মা বহুমুখী সেতুর নির্মাণ প্রকল্পের মেয়াদ। তাই প্রকল্পের মেয়াদ বাড়াতে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়েছে সেতু বিভাগ। এতে ব্যয় না বাড়িয়ে 1 বছর ও ডিফেক্ট নোটিফিকেশন পিরিয়ড সহ আরও 1 বছর অর্থাৎ জুন 2023 পর্যন্ত প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। তবে সেতুর সার্বিক কাজ 22শে জুনেই শেষ হবে বলে আশাবাদ কর্তৃপক্ষের। আমাদের আসলে কোভিড প্যান্ডেমিক পরিস্থিতির কারণে কাজের গতি কিছুটা ব্যাহত হয়, একই সাথে নদী ভাঙ্গনের ফলে কাজ কিছুটা বিলম্বিত হয়। পরিকল্পনা কমিশনে ইতিমধ্যে প্রকল্পের মেয়াদ বৃদ্ধির জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। আমরা আশা করছি আমাদের রিভাইজ টার্গেট অনুযায়ী 2022 সালের জুনের মধ্যেই পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হবে। সেক্ষেত্রে মোট ব্যয় না বাড়লেও আন্তঃসমন্বয়ের জন্য তা একনেক সভায় তোলা হবে বলে জানান সচিব। কিছু খাতে আমাদের অর্থ সাশ্রয় হচ্ছে, কিছু খাতে বেশি ব্যয় হচ্ছে। আন্তঃখাত সমন্বয় করলেই আমাদের এই ব্যয় বৃদ্ধি ব্যতিরেকে আমরা প্রকল্পের কাজ শেষ করতে পারি। গত 10 ডিসেম্বর শেষ স্প্যান বসানোর মধ্য দিয়ে পদ্মা সেতু যুক্ত করে মাওয়া আর জাজিরা প্রান্ত। স্বপ্ন সংযোগ এই পদ্মা সেতু কেবল এই অঞ্চলের উন্নয়নের মাইলফলকই হবে না, হলফ করে বলা যায় এই সেতু হবে এই অঞ্চলের ভাগ্য বদলের চাবিকাঠি। অমিত সম্ভাবনার সেই দ্বার খুলবে করগুনে, এখন শুধু সেই অপেক্ষা। পদ্মা সেতুর জাজিরা প্রান্ত থেকে রাশেদ লিমন, সময় সংবাদ, শরীয়তপুর। মশা নিধনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ক্র্যাশ প্রোগ্রামে কিছু এলাকায় স্বস্তি নামলেও ওষুধের মান ও কার্যকারিতা নিয়ে শঙ্কা কাটেনি নগরবাসীর। উত্তরের মেয়রের দাবি, ইতোমধ্যে ক্র্যাশ প্রোগ্রামের সুফল পেতে শুরু করেছেন নগরবাসী। মশার অত্যাচারে প্রায় সব নগরবাসীর অভিজ্ঞতা একই। মিরপুর 6, মিরপুর 1 তৃতীয় দিনে মোহাম্মদপুরে চলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মশক নিধনের সমন্বিত অভিযান। এই যেন যুদ্ধ মশার বিরুদ্ধে। কর্পোরেশনের কর্মীরা বাসাবাড়িতে ছেটাচ্ছেন ওষুধ। মশার যন্ত্রণায় অতিষ্ঠ নগরবাসী এখনো আশ্বস্ত হতে পারছেন না এই কার্যক্রমে। কি দুমা দেয় আল্লাহ জানে, কোনো মশা মরে না। মশার অত্যাচার আমরা দিনের বেলাও মনে করেন যে ঘুমানির কোনো বন্দোবস্ত নাই। 2-3 সপ্তাহ পরে আজকে দেখলাম দিল রেগুলার দিলি তাহলে কিছু দমন থাকে, কিন্তু রেগুলারও দেয় না। মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে পরিত্যক্ত জলাশয়, খাল যা ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে তা পরিষ্কার করা হচ্ছে, সেখানেও ছেটানো হচ্ছে ওষুধ। পরিদর্শনে আসেন মেয়র আতিকুল ইসলাম। রামচন্দ্রপুর খালের প্রবাহ সচল রাখতে নেয়া নানা পদক্ষেপের তদারকিও করেন তিনি। দাবি করেন যে এলাকায় অভিযান চলছে সেই এলাকাবাসী সুফল পেতে শুরু করেছেন। গতকালও আমরা যেখানে ইব্রাহিমপুর থেকে আমাকে রাত্রেবেলা ফোন করেছে কয়েকজন স্কুলের বাচ্চা, বলেছে আঙ্কেল মশা কিছুটা কমেছে। আমাদের যদি কিছুটাও যদি কমে এটাই কিন্তু আমাদের সার্থকতা। বাট আমাদের এই অভিযানটাকে চালাতে হবে
আমরা কন্টিনিউয়াস এই অভিযানটা চলবো। এদিকে রাজধানীর লক্ষ্মীবাজারে খেলার মাঠ উদ্বোধন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রও দাবি করেন ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে মশার উৎপাত। চেষ্টা চলছে পুরোপুরি নিয়ন্ত্রণের। মশক আগের তুলনায় অনেক নিয়ন্ত্রণে চলে এসেছে এবং দিনে দিনে ইনশাল্লাহ আরও ভালোর পথে যাবে। আমরা সম্পূর্ণ নিয়ন্ত্রণে ইনশাল্লাহ নিয়ে আসতে পারব। এ সময় চিহ্নিত খেলার মাঠগুলো পর্যায়ক্রমে খুলে দেওয়া হবে বলেও জানান মেয়র শেখ ফজলে নূর তাপস। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। জামিনে বের হয়ে বিচারকের সামনে নির্যাতনের বর্ণনা দিলেন কার্টুনিস্ট কিশোর। বিচার চেয়ে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও আবেদন জানিয়েছেন তিনি। তার আইনজীবী জানান, হেফাজত নির্যাতন নিবারণ আইন অনুযায়ী অজ্ঞাতনামাদের আসামি করে এই মামলাটি করা হয়েছে, যদিও এই বিষয়ে এখনও কোনো আদেশ দেননি আদালত। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় গ্রেফতারের পর নির্যাতনের অভিযোগে বুধবার আদালতে মামলা করলেন কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর। এ সময় বিচারককে নিজের উপর হওয়া নির্যাতনের বর্ণনা দেন তিনি। জবানবন্দিতে কিশোর বলেন, ২রা মে থেকে ৪ঠা মে পর্যন্ত বাসা থেকে তুলে নিয়ে গিয়ে তাকে একটি স্যাঁতসেঁতে রুমে আটকে রাখা হয়। কার্টুন দেখিয়ে জানতে চাওয়া হয় এগুলো কার চরিত্র। এরপর লাঠি ও থাপ্পড় মারতে থাকে তাকে। জ্ঞান হারান তিনি। ৫ মে র্যাব হেফাজতে নেয়ার আগ পর্যন্ত এভাবেই নির্যাতন করা হয় বলেও আদালতকে জানান তিনি। চান নির্যাতনকারীর বিচার। ২০১৩ যে হেফাজতে নির্যাতন এবং মৃত্যু নিবারণ আইন, সেই আইন অনুযায়ী তিনি বক্তব্য প্রদান করেছেন এবং বিজ্ঞ আদালত তার বক্তব্য সম্পূর্ণভাবে রেকর্ড করেছেন। এবং তবে কিশোরের মামলায় কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি। এমনকি কিশোরও কারো নাম উল্লেখ করে জবানবন্দি দেননি। তাকে জানানো হয় নাই যে কারা তাকে নির্যাতন করছেন বা কাদের হেফাজতে তিনি ছিলেন, সেটি যেহেতু জানানো হয়নি, আমরা নাম উল্লেখ করেন, তিনি আসলে এই বিজ্ঞ আদালতের সামনে কোনো নাম উল্লেখ করে কোনো বক্তব্য দেননি। কিশোরের মামলার আবেদনের বিষয়ে ২-১ দিনের মধ্যে আদেশ দেওয়া হবে বলে জানান আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। করোনায় চাহিদা বাড়ায় জুম এর মতো বৈঠক নামে একটি ভিডিও কনফারেন্সিং অ্যাপ তৈরি করেছে বাংলাদেশ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানিয়েছেন, শিগগিরই শুরু হচ্ছে এই অ্যাপের বাণিজ্যিক কার্যক্রম। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে ক্রিয়েটিভ মিডিয়া ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিলের এক অনুষ্ঠানে একথা জানান তিনি। এ সময় দেশীয় প্রযুক্তিবিদদের তৈরি আলাপন অ্যাপকে হোয়াটসঅ্যাপের মতো জনপ্রিয় করতে সরকার কাজ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল তরুণদের তৈরি করা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর নির্মিত মুজিব আমার পিতা অ্যানিমেটেড সিনেমাটি শিগগিরই প্রদর্শিত হবে বলেও জানান তিনি। দেশীয় প্রযুক্তিবিদদের জন্য কাজের পরিবেশ তৈরির ওপর জোর দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। আলাপন আমরা তৈরি করেছি সরকারের কর্মকর্তাদের মধ্যে অভ্যন্তরীণ যোগাযোগের জন্য, কিন্তু সেটাকে আমরা ওপেন করে দিতে চাই যেন সেটা বাংলাদেশের হোয়াটসঅ্যাপে পরিণত হতে পারে। জুম এখন জনপ্রিয় হয়েছে, আমরা একটা করেছি তৈরি বৈঠক নামের, সেটা আমরা উপদেষ্টা মহোদয়কে আমরা প্রেজেন্ট করেছি। আমরা আশা করছি অল্প দিনের মধ্যেই সেটা বাণিজ্যিকভাবে আমরা উন্মুক্ত করে দিতে পারবো। 2টা অস্কার নিয়েছে বাংলাদেশি ছেলে, কেন সে ওখানে পারছে এখানে পারে নাই? অনলি বিকজ এখানে তাকে আমরা সে ধরনের অপরচুনিটিটা দিতে পারি নাই। আমরা যদি সে অপরচুনিটিটা দিতে পারি তাহলে এখান থেকে নিয়ে এখানকারই প্রোডাকশনে আমরা কিন্তু ইনশাল্লাহ অস্কার পেতে পারবো। বগুড়া রংপুর 4 লেন মহাসড়ক নির্মাণকে ঘিরে সক্রিয় হয়ে উঠেছে একটি দালাল চক্র। এই চক্রের বিচরণ রাস্তায় অধিগ্রহণ সহ জমির মালিক থেকে শুরু করে জেলা প্রশাসকের অফিস পর্যন্ত। সম্প্রতি মহাসড়কে বগুড়ার মোকাতলামায় যানবাহনে ওজন মাপক যন্ত্র স্থাপন নিয়ে দালাল চক্র হাতে নিয়েছে মহাপরিকল্পনা। রাস্তার সাথে বাড়িঘর নির্মাণ করে সরকারের লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা চলছে। তবে প্রকল্প কর্মকর্তারা বলছেন এখনও পরিমাপক স্টেশনের স্থান চূড়ান্ত হয়নি। বিস্তারিত মাজদুর রহমানের রিপোর্টে ছবি তুলেছেন রবিউল ইসলাম। রাস্তার ধারে ব্যক্তিগত উদ্যোগে নতুন দালান কোঠা নির্মাণের কাজ বিদ্যুৎ গতিতে চলছে। 15 দিনের ব্যবধানে প্রায় 100 পাকা বাড়িঘর, দোকানপাট নির্মাণ করা হয়েছে। অনুসন্ধানে জানা গেছে যানবাহনে ওজন পরিমাপক যন্ত্র বসবে এই স্থানে, তাই ক্ষতিপূরণের অতিরিক্ত টাকার আশায় এই নির্মাণ কাজ। সরকারের কাছ থেকে বেশি অর্থ নেওয়ার জন্য আসলে মূলত এই বাড়িঘরগুলো করা হচ্ছে। এখানে সরকার নিলে
সরকারি অর্থের দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হবে। জেলা প্রশাসন অফিসে গিয়ে দেখা গেল বহিরাগত দালালদের সাথে যোগ সাজসে কাজ করছে ভূমি অধিগ্রহণ বিভাগের কিছু কর্মচারী। জমির অতিরিক্ত টাকা এবং ক্ষতিপূরণ পেতে দ্বারস্থ হতে হচ্ছে তাদের। আরে ওদের কাগজ আছে গো আর কাছে গো আমি বলতেছি নাম রহিম। না তো কিছু নেই তো। ঘোরাচ্ছেন কেন? কই না তো। ভদ্রলোককে ঘোরাচ্ছেন কেন 1 বছর ধরে? না না ঘুরেছি না। ওজন পরিমাপক স্টেশনের স্থান নির্ধারণ এখনও চূড়ান্ত হয়নি। তবে বাড়তি টাকা হাতিয়ে নিতে দালাল চক্র পাকা বাড়িঘর নির্মাণ কাজ শুরু করেছে বলে স্বীকার করেন রাস্তা নির্মাণ সংস্থার প্রকল্প সমন্বয়ক। আর এলাকাবাসীর দাবি, সরকারের বাড়তি টাকা খরচ না করে মহাস্থানে পূর্বের ওজন পরিমাপক স্থানে নতুন স্টেশন স্থাপন করা হোক। মহাস্থানে আছে, মহাস্থানের পাশে, তা ওখানে নিলে আমাদের এখানে তো নতুন করে নেওয়ার কোনো দরকার নেই। আমাকে এটি থাকা না আমরা কোনটি যাবো কোন? আমাকে 1 পাও জমি মরে গেলে মাটি 10 টাকা পর্যন্ত নেই। অতিরিক্ত পাওয়ার জন্য তারা ভাবতেছে যে বেশি কম্পেনসেশন পাওয়া যাবে নতুন করে গেছে, তার জন্য তারা আবার নতুন করে বিল্ডিং ঘর বাড়ি বানাচ্ছে আর কি। এটাই। আর এটা আদৌ তো এখানে হবে কিনা সেটা এখনো পুরোপুরি না। মহাসড়ক 4 লেন প্রকল্পের দ্বিতীয় ধাপে এলাঙ্গা থেকে রংপুর পর্যন্ত 190 কিলোমিটার কাজে দেশের 4টি এবং চীনের 3টি প্রতিষ্ঠান কাজ পেয়েছে। বগুড়ার বনানী থেকে মোকামতলা অংশের 25 কিলোমিটার কাজ করছে মনিকো লিমিটেড। 36 মাসের মধ্যে 20 মাসে কাজের অগ্রগতি 12 ভাগ। মাজেদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। মাদারীপুরে 2 শিশুকে যৌন নির্যাতনের ঘটনা। 3 লাখ টাকায় সালিশি বৈঠকে মীমাংসা করায় তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। বুধবার বিকেলে স্থানীয় সরকার অধিদপ্তরের উপপরিচালক আজহারুল ইসলামকে প্রধান করে কমিটি গঠন করা হয়। ঘটনাস্থল পরিদর্শন করে শিগগিরই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানানো হয়। 1 মাস আগে 10 বছরের 2 শিশুকে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে প্রতিবেশী আকমান মাদবরের বিরুদ্ধে। ঘটনা জানাজানি হলে 20 ফেব্রুয়ারি সন্ধ্যায় বহেরাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন হাওলাদার সালিশি বৈঠক বসায়। এ সময় 3 লাখ টাকার বিনিময়ে মীমাংসা করা হয় ঘটনাটি। পাশাপাশি চেয়ারম্যানের নির্দেশে অভিযুক্তকে 10টি বেত্রাঘাত ও মারপিট করা হলে অসুস্থ হয়ে পড়ে সে। বিষয়টি জানতে পেরে 8 মার্চ বিকেলে নির্যাতিতা ও তার পরিবারকে থানায় আনে পুলিশ। ওই দিন রাতেই শিবচর থানায় অভিযুক্ত আকমান এবং ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে একটি মামলা করে ভুক্তভোগী পরিবার। গাইবান্ধায় কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সচেতন করতে দিনব্যাপী তারুণ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। শহরের SKS ইন রিসোর্ট মিলনায়তনে মেলার আয়োজন করে রিপ্রোডাক্টিভ হেলথ সার্ভিসেস ট্রেনিং অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম। এতে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলা সহ নানা আয়োজনে অংশ নেন গাইবান্ধা, সিলেট, খুলনা ও ঢাকার শতাধিক কিশোর কিশোরী। এ সময় আয়োজক প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক বাজারে বুকিং রেট বাড়তে থাকায় অস্থির দেশের তেলের বাজার। খাতুনগঞ্জে সয়াবিন ও পাম অয়েলের দাম প্রতি মণে বেড়েছে 200 থেকে 250 টাকা পর্যন্ত। তবে আবার বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। আর রমজানের গুরুত্বপূর্ণ ছোলা, চিনি ও আদা রসুন সহ অধিকাংশ ভোগ্যপণ্যের দাম রয়েছে স্থির। নূর জামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। দীর্ঘদিন ধরে অস্থির দেশের তেলের বাজার। 1 সপ্তাহের ব্যবধানে আবারও চট্টগ্রামের খাতুনগঞ্জে প্রতিমন সয়াবিন তেল 150 টাকা বেড়ে ঠেকেছে 4500 টাকায়। আর পাম অয়েল বিক্রি হচ্ছে 3800 টাকায়, যা আগে ছিল 3550 টাকা। 2 থেকে 3 টাকা বেড়ে বোতলজাত তেল বিক্রি হচ্ছে 127 থেকে 29 টাকায়। দ্রব্যমূল্য, রমজানের দ্রব্যমূল্য, চিনি, সোনা, সুরো, বাতল, চাউল, এই জাতীয় জিনিসের সব মানে কি বাজার উদ্বৃত্তির দিকে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি হওয়ায় চট্টগ্রামের খাতুনগঞ্জে আবারও বেড়েছে তেলের দাম। গত 1 সপ্তাহের ব্যবধানে প্রতিমন তেলের দাম বেড়েছে 200 থেকে 250 টাকার মতো। তবে সুখবর আছে রমজানের গুরুত্বপূর্ণ ভোগ্যপণ্য ছোলা এবং মটর ডালের বাজারে। তবে রমজানের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে থাকায় কিছুটা স্বস্তি বাজারে। ছোলা মান ভেদে 55 থেকে 65 টাকা, আর মটর ডাল বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকার মধ্যে। ছোলা আপনার পর্যাপ্ত পরিমাণে মজুত আছে। আপনার ডাবলির দামটা মোটর যেটা, সেটা একটু আপনার বিদেশি বুকিং বেশি হওয়ার কারণে ওই দামটা একটু বাড়ছে। বাজার স্বাভাবিক আছে, তেমন বেশি বাড়তিও না কমতিও না, মোটামুটি স্থিতিশীল আছে। রমজানের অবস্থাও মোটামুটি ভালো থাকবে আশা করি।
যেহেতু দাম বাড়বে না, পর্যাপ্ত পরিমাণ মাল আছে। এদিকে আদা আর রসুনের দাম পর্যায়ক্রমে কমলেও আবারও বাড়তি তালিকায় পেঁয়াজ। কয়েকদিনের ব্যবধানে 60 টাকা পর্যন্ত বেড়েছে দেশীয় পেঁয়াজের দাম, আর ভারতীয় পেঁয়াজ কেজি প্রতি বিক্রি হচ্ছে 45 টাকায়। গত সপ্তাহে পেঁয়াজ 28 থেকে 30 টাকা ছিল, এখন 35-36 টাকা বেচা বিক্রি হচ্ছে। আগামী সামনে শবে বরাত রোজা হিসাবে পেঁয়াজের দাম বাড়বে না, পেঁয়াজের দাম কম থাকবে। রমজানকে সামনে রেখে ভোগ্যপণ্যের মধ্যে চিনি ও ভোজ্য তেলের দাম বাড়ার সম্ভাবনার কথা জানান খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। কিশোরগঞ্জে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খেজুর মজুদ রাখায় একটি কোল্ড স্টোরেজকে 3 লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। র্যাব 14 জানায় বুধবার সকালে পাকুন্দিয়ার সুখিয়া ইউনিয়নের বড় আজলদি এলাকায় এগারসিন্দুর কোল্ড স্টোরেজে অভিযান চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট AK-M লুৎফর রহমান। অস্বাস্থ্যকর পরিবেশে খেজুর মজুত করার অভিযোগে প্রতিষ্ঠানটিকে অর্থদণ্ড দেয়া হয়। কুমিল্লায় সর্বোচ্চ করদাতাদের সম্মাননা দেয়া হয়েছে। বুধবার বিকেলে নগরের একটি পার্টি সেন্টারে কুমিল্লা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ বেলাল হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন। এ সময় তিনি কুমিল্লা, ফেনী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, লক্ষ্মীপুর জেলার সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠানসমূহের মালিক ও প্রতিনিধিদের হাতে সম্মাননা তুলে দেন। সারা দেশের মধ্যে পরপর 6 বার দেশ সেরার সাফল্য অর্জন করায় কুমিল্লা কাস্টমস কমিশনারেট এর 6 জেলার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও গুরুত্বপূর্ণ অবদানের জন্য অংশীজনদের কাস্টমস অ্যান্ড ভ্যাট পারফরমেন্সে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। মানব বর্জ্য থেকে উন্নত মানের সয়েল কন্ডিশনার তৈরির উদ্যোগ নিয়েছে দুটি বেসরকারি সংস্থা। টাঙ্গাইলে সফল পরীক্ষার পরে এবার চলছে সৈয়দপুরে পরীক্ষামূলক কার্যক্রম। প্রক্রিয়াজাত এই কন্ডিশনার উন্নত মানের সার, যা পরিবেশ বান্ধব বটে। রাজধানীর মতো বড় শহরগুলোতে এ ধরনের উদ্যোগ নিতে নগর কর্তৃপক্ষকে আরও কঠোর হওয়ার তাগিদ নগরবাসীদের। রাশেদ লিমনের রিপোর্ট। প্রতিদিনই দেশে শত শত টন বর্জ্য উৎপন্ন হচ্ছে, আর এই বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও অভিযোগের অন্ত নেই। বিশেষ করে মানব বর্জ্য ব্যবস্থাপনায় কোনো উদ্যোগ চোখে পড়েনি কখনো। অবশেষে এই বর্জ্য নিয়ে কাজ শুরু করেছে ওয়াটার এইড। টাঙ্গাইলের পর এবার সৈয়দপুরেও শুরু হয়েছে মানব বর্জ্য প্রক্রিয়াজাত করে উন্নত মানের সয়েল কন্ডিশনার তৈরির কাজ। সৈয়দপুর পৌরসভায় প্রায় 2 একর জমিতে শুরু হয়েছে এই প্ল্যান্টের কাজ। 5টি ধাপে প্রক্রিয়াজাতের মাধ্যমে এসব বর্জ্য পরিণত হয় সয়েল কন্ডিশনারে। 2000 বাসা থেকে আনা সলিড ওয়েস্টের অর্গানিক অংশ অর্থাৎ পচনশীল অংশ দিয়ে আমরা 56 দিন 8 সপ্তাহে কম্পোস্টিং করে ফেলি। 17টা প্যারামিটারে কন্ট্রোল করে আমরা এটাকে ব্যবহার করতে পারি কৃষি জমিতে। বাড়ি বাড়ি গিয়ে এসব বর্জ্য সংগ্রহ করার পুরো প্রক্রিয়া তদারকিতে আছে পৌরসভা। আর চলতি বছরেই এসব কন্ডিশনার ব্যবহারের উপযোগী হওয়ার আশ্বাস তাদের। আমরা একটি ফরম্যাট করেছি, এই ফরম্যাটের মাধ্যম দিয়ে আমাদের এখানে নাম, ঠিকানা, অ্যাড্রেস, তার ট্যাঙ্কির পরিমাণ কীরকম আছে, এই জিনিসগুলা আবেদন করার পরিপ্রেক্ষিতে আমরা এটা কালেকশন করি। নগরবিদ্যা বলছেন, রাজধানীর মতো বড় শহরগুলোতে এ ধরনের উদ্যোগ নিলে আরও সুফল মিলবে, তবে দরকার সঠিক ব্যবস্থাপনার। যেখানে উৎসেই যদি এই প্রক্রিয়া করার বাধ্যবাধকতা করা যায়, তবে শক্তি বর্জ্য থেকে শক্তিতে পরিণত করা বা বায়োগ্যাস পরিণত করার মধ্যে দিয়ে যে রিসাইক্লিং পদ্ধতি হতে পারে, সেটিও আমাদেরকে বিরাট পরিত্রাণ দিতে পারে। এই সয়েল কন্ডিশনার পরিবেশ বান্ধব তো বটেই, রাসায়নিক সার থেকে এর উৎপাদন খরচও অনেক কম। রাশেদ লিমন, সময় সংবাদ, সৈয়দপুর, নীলফামারী। খাগড়াছড়ির ফেনী নদীর উপর বাংলাদেশ ভারত প্রথম মৈত্রী সেতুর উদ্বোধন হলেও দুদেশের আমদানি রপ্তানি বা ট্রানজিট এখনই চালু হচ্ছে না। মহাসড়কের প্রশস্তকরণ, অনেকগুলো কালভার্ট ও ব্রিজের কাজ শেষ হবে আগামী বছর। তবে এর মধ্যেই স্থলবন্দরের ভূমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণের অর্থ স্থানীয়দের জীবনযাত্রার মান উন্নয়নে প্রভাব ফেলতে শুরু করেছে। মীর হোসেন রাসেলের ক্যামেরায় বক্তের মুন্নার রিপোর্ট। ব্রিটিশ শাসন আমলে ফেনী নদী বিধৌত রামগড় 1920 সালে মহকুমা হয়, কিন্তু কালের বিবর্তনে প্রায় সব মহকুমা শহর জেলায় রূপান্তরিত হলেও রামগড় স্বীয় মর্যাদা হারিয়ে 1984 সালে রূপান্তরিত হয় উপজেলায়। এই জনপদেই মঙ্গলবার ফেনী নদীর উপর বাংলাদেশ ভারত প্রথম মৈত্রী সেতু উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেতুটি যুক্ত করেছে ভারতের ত্রিপুরা রাজ্যের সাবরুম ও বাংলাদেশের খাগড়াছড়ির রামগড়কে। তবে এর মধ্যেই সেখানে মৈত্রী সেতু ও স্থলবন্দরের ভূমি অধিগ্রহণ এবং ক্ষতিপূরণ
পূরণের অর্থ স্থানীয়দের জীবনযাত্রার মান উন্নয়নে প্রভাব ফেলতে শুরু করেছে। তারা স্বপ্ন বুনতে শুরু করেছেন নতুন ব্যবসা বাণিজ্য ও কর্মক্ষেত্রে। লোকালি ব্যবসা বাণিজ্য একটু প্রসার হবে। এখানে অনেক লোকজন আসবে, ব্যবসায়িক এটা কি বলে পর্যটনের দিক দিয়ে আমরা কিছুটা ডেভেলপ করব। এখানের স্থানীয় লোকজনের কিছুটা ব্যবসায়িকভাবে সফল হবে। এই ব্রিজটাকে কেন্দ্র করে এই জায়গার ভ্যালু অনেক বেড়ে গেছে। অবহেলিত রামগড়বাসীর নতুন দিগন্তের দ্বার উন্মোচনে বাংলাদেশ ও ভারতের সরকার প্রধানের প্রতি কৃতজ্ঞতা জানালেন এই জনপ্রতিনিধি। রামগড়ের আর্থসামাজিক উন্নয়ন হবে। রামগড়ে শুধু পুরা খাগড়াছড়ি জেলার বারিহাট থেকে রামগড় খাগড়াছড়ি পর্যন্ত আর্থসামাজিক উন্নয়ন হবে, কর্মসংস্থান বাড়বে, ওয়্যার হাউস হবে, লোড আনলোড হবে। রামগড় পৌরবাসীর পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। এদিকে স্থলবন্দরের প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হলেও সেতু থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাথে 38 কিলোমিটারের সংযোগ সড়কের 36 মিটার প্রশস্তকরণ, 17টি ব্রিজ, 31টি কালভার্টের কাজ শেষ হবে আগামী বছর। এর আগে দুদেশের আমদানি রপ্তানি বা ট্রানজিট সম্ভব নয়। ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণের জন্য দুই দেশের মধ্যে এখানে যে আরও অবকাঠামো উন্নয়ন দরকার, যেমন বন্দর আছে, কাস্টমসের যে অবকাঠামোগুলো যদি শেষ হয় এটা পূর্ণ সুফল পাওয়া যাবে। ত্রিপুরার সাবরুমের সঙ্গে খাগড়াছড়ির রামগড়ের মহামুনিতে সংযোগকারী মৈত্রী সেতুটি নির্মাণে ভারত 82.5 কোটি রুপি ব্যয় করেছে। বক্তের মুন্না, সময় সংবাদ, খাগড়াছড়ি। করোনা মহামারীর ধকল কাটিয়ে উঠতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের $1,90,000 কোটি আর্থিক সহায়তা বিল পাশ করেছে মার্কিন কংগ্রেস। বুধবার ডেমোক্রেট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদের বৃহৎ আর্থিক প্যাকেজটি পাশ হয়। তার আগেই সিনেটে পাশ হওয়া এই বিলটি বর্তমানে প্রেসিডেন্ট জো বাইডেনের সইয়ের অপেক্ষায় রয়েছে। শুক্রবার তার সইয়ের মাধ্যমে বিলটি আইনে পরিণত হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। কোভিড-19 মোকাবিলায় ষষ্ঠ ত্রাণ সহায়তা বিলটিকে বাইডেনের জন্য অন্যতম বড় অর্জন হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই বিলের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রত্যেক এককালীন $1,400 এবং বেকাররা ভাতা হিসেবে প্রত্যেক সপ্তাহে $300 পাবেন। মাগুরায় এবার লিচুর বাগান ভরে গেছে মুকুলে মুকুলে। এখন বাগানের পরিচর্যায় চলছে ব্যস্ততা। সে কারণে গেল বছরে করোনাকালীন যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেয়ার আশা করছেন বাগান মালিকরা। প্রাকৃতিক কোনো দুর্যোগ না হলে লিচুর ভালো ফলনের আশা করছেন তারা। কিন্তু কৃষি বিভাগের অবহেলা আর ঔষধ কোম্পানিগুলোর দৌরত্ব তাদের এ আশা কতটুকু সফল হবে এই নিয়ে শঙ্কিত বাগান মালিকরা। মাগুরা প্রতিনিধি বিশ্বজিৎ বাপ্পির পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট। মাগুরায় বাগানগুলো এখন লিচুর মুকুলে ভরে গেছে। কয়েকদিন পরেই গাছে গাছে ভরে যাবে আগাম জাতের স্থানীয় হাজরাপুরি, বোম্বাই, মুজাফফর, চায়না থ্রি সহ বিভিন্ন প্রজাতির লিচু। ভালো ফলনের আশায় দিনরাত পরিচর্যায় ব্যস্ত বাগান মালিকরা। লিচুর যে পরিমাণ মুকুল আসছে, 4 ভাগের 1 ভাগ যদি লিচু থেকে যায় এতে ওরা খুব লাভবান হবে। এবার মুকুলও ভালো, এবার বেশি বিক্রি হবে, আশা করি ভালো দামে এবার বিক্রি হবে। এবার মোটামুটি ভালো যে মুকুলটা আসছে এই মুকুলের উপরে আমরা নির্ভর করতেছি এবং ওষুধের সংখ্যাটা আমরা একটু বৃদ্ধি দিচ্ছি। মুকুল পর্যাপ্ত দেখা দিলেও গুটি আসতে দেরি করছে, কিছু কিছু মুকুল শুকিয়ে যাচ্ছে। লিচু চাষিদের এই সময়ে পরামর্শ দেওয়ার জন্য কৃষি বিভাগের কোনো কর্মকর্তাই তাদের খোঁজ নিচ্ছেন না। এই সুযোগে ওষুধ কোম্পানিগুলো লিচু বাগানগুলোতে গিয়ে তাদের ওষুধ ব্যবহারের পরামর্শ দিচ্ছে, এমনটি অভিযোগ করেছেন লিচু বাগান মালিকরা। কৃষি অফিস থেকে কোনো লোক আমাদের বেটা এখনো বুদ্ধি দিই নাই, কিছু দিই নাই। তারপর আমরা ওষুধ এমনি আন্দাজে দিচ্ছি। কোন কোম্পানির কি ওষুধ ব্যবহার করব, কৃষি অধিদপ্তর থেকে আমাদের এখানে কোনো লোক এ পর্যন্ত আসেননি। একজন বলল এই ওষুধ দিতে, সে ওষুধ দিলাম, এখন সেই মুকুল সব কালো হয়ে যাচ্ছে। তবে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন কৃষি অফিস। প্রত্যেকটি গাছে আমরা বলছি যে কমপক্ষে একটি ছত্রাকনাশক এবং একটি কীটনাশক দিয়ে স্প্রে করতে হবে। যখন ফল ধরবে তখন লিচু জমিতে আমরা সেচ দিতে বলি এবং এই ধরনের প্রচারণা চলছে। মাগুরায় মোট 600 হেক্টর জমিতে প্রায় 1650 লিচু বাগান রয়েছে। এর মধ্যে সদর উপজেলাতেই 450 হেক্টর জমিতে 1300 লিচু বাগান আছে। সময় সংবাদ, মাগুরা। জাটকা সংরক্ষণে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞা কার্যকরে প্রতিদিনের মতো চলছে অভিযান। এই মুহূর্তে বড় স্টেশন এলাকায় আছেন সহকর্মী ফারুক আহমেদ। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। ফারুক।
নাবিলা, জাটকা সংরক্ষণের 2 মাসের যে বিশেষ অভিযান অর্থাৎ যেই জাটকা নিধন রক্ষা যে কর্মসূচি সেটির আজকে 11তম দিন। তো আমি এই মুহূর্তে আছি চাঁদপুরের পদ্মা মেঘনা মোহনায়। সেখানে আমি এখন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিমের সাথে কথা বলবো যে আসলে অভিযানে আপনারা এই গত 11 দিনে কি ধরনের ফলাফল পেলেন। ধন্যবাদ। আপনারা জানেন যে গত 11 দিন ধরে আমাদের যে জাটকা সংরক্ষণ অভিযান চলমান রয়েছে, সেখানে আমাদের সম্মানিত ডিসি স্যারের নেতৃত্বে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং আমাদের সমস্ত সংশ্লিষ্ট এজেন্সিগুলোর সাথে আমরা সমন্বয় করে কাজ করছি এবং আমাদের এই অভিযানের ফলে নদী এখন বেশ শান্ত এবং এখানে ইলিগাল অ্যাক্টিভিটি প্রায় নেই বললেই চলে। ধন্যবাদ। চমৎকার। আসলে আমাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম যেমনটি জানিয়েছেন, আমি মৎস্য কর্মকর্তা সোহরাব হোসেনের সঙ্গে কথা বলবো। আসলে আমরা এখন এই আপনার সাথে একটু জানতে চাই যে মৎস্য বিভাগের পক্ষ থেকে জাটকা সংরক্ষণ কী ধরনের ভূমিকা নেওয়া উচিত। জি ধন্যবাদ। আমরা ভোর থেকেই নদীতে অবস্থান করছি এবং প্রতি 8 ঘন্টা পর পরই আমাদের শিডিউল অনুযায়ী 24 ঘন্টায় আমাদের নদীতে অবস্থান করা হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এই পর্যন্ত আমাদের প্রায় 22 লক্ষ মিটার কারেন্ট জাল এবং প্রায় 1.5 টনের মতো জাটকা আমরা জব্দ করতে পেরেছি এই পর্যন্ত আমাদের এই। ধন্যবাদ। আমরা আসলে মৎস্য কর্মকর্তা এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা জাটকা সংরক্ষণ টাস্ক ফোর্সের সঙ্গে সংশ্লিষ্ট আছেন তারা যেমনটি জানিয়েছেন যে চাঁদপুরের যে বিশাল পদ্মা মেঘনা যে 6টি অভয়াশ্রমের অন্যতম, সেখানে এই যে জাটকা সংরক্ষণ করা তাদের যে প্রয়াস আসলে সেটি তারা এখনো সঠিকভাবে পালন করছেন। তো আমি যদি এই মুহূর্তে চাঁদপুরের পদ্মা মেঘনার আপনাকে দেখাতে চাই নাবিলা, দেখবেন যে এখানে আসলে একটা শুনশান নীরবতা, অর্থাৎ জেলে নৌকা অন্য সময় যে একটা পরিবেশ ছিল সেটি আসলে নেই। একটা বাস্তবতা হলো যে প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা, সেই তৎপরতার মধ্যেই কিন্তু জেলেরা তখন এক ধরনের তারা তাদের অবস্থানটা রাখে না নদীতে। আর যখন সেই তৎপরতাটা একটু হালকা হয়ে যায়, অর্থাৎ তৎপরতা যখন একটু সমন্বয়হীনতা হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমি দেখি যে কোথাও যে বেপরোয়া জেলে এক্সিডেন্ট জেলেরা যারা মারমুখী হয়ে নদীতে জাটকা নিধনে ব্যস্ত হয়ে পড়ে। তো সেই পরিস্থিতি মোকাবেলা করার জন্য চাঁদপুর জেলা প্রশাসনের যিনি প্রধান আছেন, চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস, তিনি প্রতিনিয়ত এই সমন্বয় কমিটি অর্থাৎ টাস্ক ফোর্স রক্ষা যে কমিটিটি আছে জাটকা সংরক্ষণের, তাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করছেন কিভাবে চাঁদপুরের উত্তরের সাতনল থেকে দক্ষিণের হাইমচরের চর ভৈরবী পর্যন্ত, অর্থাৎ চাঁদপুর সদর, হাইমচর, মতলব উত্তর এই 3টি উপজেলার 52,000 জেলেকে কিভাবে এই মুহূর্তে নদীতে যেন জাটকা নিধন না করে সেই পরিবেশটি বজায় রাখা যায়, তার জন্য প্রতিনিয়ত তিনি সেখানকার সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, কোস্টগার্ড, নৌ পুলিশ সহ যারা এর সাথে জড়িত আছেন সবাইকে তিনি তৎপর রাখছেন। তো সবশেষ আমি আরেকটি তথ্য নাবিলা আপনাকে জানাতে চাই যে আমি এই যে ইমরান মাহমুদ ডালিম যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট চাঁদপুর জেলা প্রশাসন কার্যালয়ে কর্মরত আছেন, আমি তার সঙ্গে গত 2 দিন আগে জাটকা সংরক্ষণ অভিযানে বের হয়েছিলাম। তখন দেখলাম যে জেলেদের একটা মারমুখী অবস্থান। আসলে সবশেষ তথ্য আরেকটি আপনাকে জানাতে চাই যে জেলা প্রশাসনের হিসাব মতে এই পর্যন্ত প্রায় 24 লক্ষ মিটার কারেন্ট জাল, 1.5 টন জাটকা এবং 15টি নৌকা জব্দ করা হয়েছে। একই সঙ্গে 64 জন জেলেকে আটক করেছে, যার মধ্যে 53 জন জেলেকে জেল করা হয়েছে, বাকিদের বয়স কম হয় তাদের শর্ত সাপেক্ষে ছেড়ে দেওয়া হয়েছে। এ ছিল আমার কাছে চাঁদপুরের পদ্মা মেঘনা জাটকা সংরক্ষণ কর্মসূচির সবশেষ তথ্য নাবিলা। চাঁদপুরের বড় স্টেশন এলাকা থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী ফারুক আহমেদ। ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত খুলনার কয়রা উপজেলার ভেঙে যাওয়া বাঁধ মেরামত এবং পুনর্নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। বাংলাদেশ সেনাবাহিনী ও পানি উন্নয়ন বোর্ডের দীর্ঘ প্রায় 8 মাসের প্রচেষ্টায় কয়রা উপজেলাকে পানি মুক্ত করা সম্ভব হয়েছে। লবণ পানিতে ডুবে থাকার কারণে কৃষকরা জমিতে চাষাবাদ করতে পারেনি, যে কারণে অনুদান নির্ভর জীবনযাপন করতে হয়েছে তাদের। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন নিয়ামুল হোসেন কোচি। ফসল নেই, বর্ষার সময় একটা ফসল নেই। মিকাইল সর্দার কয়রা উপজেলার হরিণখোলা এলাকার বাসিন্দা, মূলত কৃষিকাজ করে চলে জীবনযাপন। ঘূর্ণিঝড় আম্পানে লবণ পানি জমে থাকায় এবছর 2টি ফসল ঘরে তুলতে পারেননি। সম্প্রতি বাঁধ বাঁধার পর নতুন ফসল ঘরে তোলার স্বপ্ন দেখছেন তিনি। বাঁধ একটু দিছে বলে এবার ধানের কিছু লাগাইছে, আর বহুত মানুষ লাগাতে পারেনি। অপরান্তে বড় বাঁধ যদি হয়, রাস্তা বাঁধ যদি বড় হয়, হওয়ার পরে তখন আমরা পুনরায় আবার ধান পান করার একটা নিশ্চিন্তা করতে পারি। মিকাইল সর্দারের মতো অনেকেই এখন নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখছেন। বর্তমানে এখন ভালো আছি। এখন এরপরে যদি ধরো সামনে আষাঢ় মাস এসেছে, বৃষ্টি বাদলার দিন যদি এরকম জল টল হয় তাহলে এই রাস্তা হয়তো টেকবে না। যদি আমাদের এই রাস্তার গাদে একটু ব্লক সিস্টেম হতো
তাহলে আমরা মনে হয় একটু নিশ্চিন্তায় থাকতে পারতাম। ভবিষ্যতে এই রাস্তার যদি আরও চতুর্দিক যে অবস্থা আছে এটা সংস্কার ভালোভাবে না হয় আমরা এই পানি থেকে মুক্ত হতে পারবো না। পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা বলছেন, আমপানে ক্ষতিগ্রস্ত সব বাঁধ মেরামত ও নতুন করে তৈরি করা হয়েছে। এতে বর্ষা মৌসুমে সকল দুর্যোগ মোকাবেলা করা সম্ভব হবে। এই এলাকার জনগণ যে উপকূলীয় যে টেকসই বেড়িবাঁধ চাচ্ছে সেটা খুব রিসেন্ট সরকার তার বাস্তবায়ন শুরু করতে পারবে বলে আমি আশা করি। মে মাসে ঘূর্ণিঝড় আমপানের তাণ্ডবে উপকূলীয় উপজেলার বাঁধ ভেঙে প্লাবিত হয় বিস্তীর্ণ জনপদ। অসংখ্য মানুষ এলাকায় বসবাস করতে না পেরে দূরদূরান্তে আশ্রয় নেয়। ঘূর্ণিঝড় আমপানে খুলনার কয়রা উপজেলার বেড়িবাঁধের প্রায় 40টি স্থান ভেঙে গিয়েছিল। পরবর্তীতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এখানকার বেড়িবাঁধগুলো পুনর্নির্মাণ সম্ভব হয়েছে, আর এখানকার মানুষ আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে শুরু করেছে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। ভোলার তেঁতুলিয়া নদীতেও চলছে প্রশাসনের জাটকা নিধন বিরোধী অভিযান। সেই খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাসিরউদ্দিন লিটন। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। লিটন শুনতে পাচ্ছেন? লিটন। নাবিলা, গত এক মাস থেকে যে জাটকা সংরক্ষণ অভিযান শুরু হয়েছে, ভোলার মেঘনা এবং তেঁতুলিয়া এই অভয় আশ্রমের পরিস্থিতি যদি আজকে বলি, যে এখানে অভিযান করছে স্থানীয় প্রশাসন, পাশাপাশি মাছ ধরাও অব্যাহত রেখেছে জেলেরা। মাছ বেচা কেনা এবং মাছ ধরা উভয়ই চলছে এই মেঘনা এবং তেঁতুলিয়ার অভয় আশ্রমে। এখন আমি রয়েছি ভোলার তুলাতুলি মেঘনাপাড় এলাকায়। আমি সকাল থেকে এখানে যে চিত্রটি দেখেছি, আজকে সকাল 5টা থেকে ভাটা শুরু হয়েছে। জোয়ারের সময়ের চেয়ে ভাটার সময় এখানের জেলেরা কিছুটা নদীতে কম থাকে। তবে এখানে এসেও আমরা দেখেছি যে রাতভর যে সমস্ত জেলেরা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরেছে, তারা দল বেঁধে যার যার নিজ নিজ ঘাটে ছুটে এসেছেন। ঘাটেও অনেকটা মাছ বেচা কিনা করতে আমরা দেখেছি। আর গত 24 ঘন্টার অভিযানের কথা যদি বলি, গত 24 ঘন্টায় মৎস্য বিভাগ জেলা সদরে একটি অভিযান এবং চরপেশনে একটি অভিযান পরিচালনা করেছে। আসলে এই অভিযান পরিচালনা করলেও সেখানে তেমন কোনো সফলতার কথা আমরা জানি না। চরপেশনে শুধু কিছু চিংড়ি রেণু আটক করেছে মৎস্য বিভাগ। যে নদীতে অসংখ্য জেলে এবং জাল থাকার পরেও স্থানীয় যে সচেতন মানুষরা রয়েছে, তাদের বক্তব্য হয়েছে যে এত জেলে এবং এত জাল যারা নিয়ে নদীতে যাচ্ছে, এদেরকে যদি মাছ ধরা থেকে বিরত রাখতে হয়, তাহলে মৎস্য বিভাগকে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো বেশি তৎপর হতে হবে। সেই তৎপরতাটা আসলে আমরা গত 10 দিন ধরে এখানে তেমন লক্ষ্য করছি না। একটি পরিসংখ্যান যদি বলি, জেলা মৎস্য অফিসের তথ্য অনুযায়ী গত 10 দিনে এখানে প্রায় 150 জেলে আটক হয়েছে। 150 জেলে আটক হয়েছে। এতে বোঝা যায় যে জেলেরা নদীতে নামছে নিষেধাজ্ঞা অমান্য করে। আর জেলেদের কথা যদি বলি, জেলেরা আসলে এই দীর্ঘ সময় কর্মহীন অবস্থায় রয়েছে। সরকারের পক্ষ থেকে সরকারি পক্ষ থেকে এদের জন্য যে 40 কেজি করে যে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে, সে খাদ্য সহায়তাটা গত 10 দিনও বিতরণ করেনি স্থানীয় প্রশাসন বা ইউনিয়ন পরিষদ। জেলেদের দাবি, এত সময় তারা পরিবার পরিজন নিয়ে নানা সংকটে দুর্ভোগে দিন অতিপাত করছে, তাদেরকে যতটা দ্রুত সম্ভব এই সরকারি সাহায্য যেন তাদের মধ্যে বিতরণ করা হয়। সরকারি সাহায্যটা যদি তারা পায়, তাহলে তাদের নদীতে যাওয়ার যে প্রবণতা, পরিবার পরিজন সংসার চালানোর জন্য, সেই প্রবণতা কিছুটা হলেও কমে আসবে। আর মৎস্য বিভাগ এর তৎপরতার কথা যদি বলি, মৎস্য বিভাগ জেলার 60টি উপজেলায় 60টি বিশেষ টিম এবং জেলা সদরে একটি টিম, মোট 8টি টিম গঠন করেছে এই জাটকা সংরক্ষণে যেন জেলেদেরকে মাছ ধরা থেকে বিরত রাখতে পারে। তো আজকে সকাল থেকে আমরা যেটা দেখেছি, অভয় আশ্রমে মাছ ধরাও চলছে। আমরা এখন পর্যন্ত কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা প্রশাসনের কোনো তৎপরতা মেঘনা নদীতে দেখিনি। তো নাবিলা, এ ছিল আমার কাছে ভোলার মেঘনাপাড় থেকে জাটকা সংরক্ষণ অভিযানের সর্বশেষ খবর। ভোলার তেঁতুলিয়া নদীর সামনে থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী নাসিরউদ্দিন লিটন। সাবেক ক্রিকেটার রকিবুল হাসানকে মারতে যাওয়া বোর্ড পরিচালক খালেদ মাহমুদের আচরণে ক্রিকেট বোর্ডের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, এমন মন্তব্য করেছেন সুজনকে আইনি নোটিশ পাঠানো আইনজীবী মোহাম্মদ আবু তালেব। নোটিশের যথাযথ জবাব না পেলে আদালতে মামলা করে সুজনকে বিসিবি পরিচালক পদ থেকে অপসারণের পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি।
ঘটনার সূত্রপাত গত 20 ফেব্রুয়ারি কক্সবাজারে চলছিল সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট লিজেন্ডস চ্যাম্পিয়ন্স ট্রফি। সেখানে এক পর্যায়ে রকিবুল হাসানকে মারতে তেড়ে যান বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন। ঘটনাটি গণমাধ্যমে প্রকাশ হলে তা নজরে আসে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আবু তালেবের। শিষ্টাচার বহির্ভূত আচরণের অভিযোগ এনে সুজনকে ক্ষমা চাইতে নিজ উদ্যোগে পাঠিয়েছেন আইনি নোটিশ। খালেদ মাহমুদ সুজন সাহেব, ওনার এই নোটিশটাতে আমি ওনাকে বলেছি যে আপনার খেলার জন্য আপনার প্রতি আমি কৃতজ্ঞ, কিন্তু আপনার সমসাময়িক আচরণের জন্য আমি ব্যথিত। আমার ব্যথা এ পর্যায়ে এসছে যে আপনাকে নোটিশ না দেওয়া ছাড়া আমার উপায় নেই। সুজনের এমন আচরণে ব্যথিত রকিবুল হাসান। সংক্ষুব্ধ হয়েছেন উনি যে খালেদ মাহমুদ সুজন যে ব্যবহার করেছে সেটা দেখেছে সে ভিডিও, এবং এসব নিয়ে অ্যাজ এ সচেতন নাগরিক সে করেছে তার বিরুদ্ধে। ও যে কাজটা করেছে আমি তো হতবাক এবং হতাশ, এবং আমি অবশ্যই কষ্ট পেয়েছি। আইনি নোটিশের জবাব না পেলে আরো কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী। যদি ওনারা প্রপারলি আমাকে অ্যাড্রেস করে এটাকে আপনার সমাধানের জন্য আপনার না এগিয়ে আসেন, তাহলে আমি 2 আদালতেই যাব, যে আমি বলবো যে এই ভদ্রলোক আপনার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে সম্পৃক্ত থাকতে পারেন না, তাকে এখান থেকে রিমুভ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। এবং অন দ্য আদার হ্যান্ড উনি যে আপনার রাকিবুল হাসান সাহেবকে মারতে তেড়ে গেছেন, এর ফলে যে বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তি ক্ষতি হয়েছে, এটা বাংলাদেশেরই ক্ষতি হয়েছে। এই ক্ষতির জন্য আমি ক্ষতিপূরণও দাবি করব, এবং তার বিরুদ্ধে আমি ক্রিমিনাল আপনার পানিশমেন্টও দাবি করে আমি নিজেই আদালতে যাব। দেশের ক্রিকেটের গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের এমন শিষ্টাচার বহির্ভূত আচরণের বিরূপ প্রভাব পড়ে উঠতি ক্রিকেটারদের ওপরও। বিষয়গুলো সমাধানে তাই এগিয়ে আসতে হবে ক্রিকেট বোর্ডকেই। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। 15 মার্চে ডিএফএ কাপ টুর্নামেন্টকে ঘিরে মুন্সিগঞ্জ স্টেডিয়ামে জোরে সোরে চলছে নারী ফুটবলারদের প্রশিক্ষণ। এই টুর্নামেন্টের আঞ্চলিক ভেন্যু এবার মুন্সিগঞ্জে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার নাসিরউদ্দিন অজল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, নাবিলা, এই যে গ্রীষ্মের ভোরবেলা কিন্তু এখানে শিশির পড়েছে, সেই শিশির ভেজা মাঠেই কিন্তু প্রমিলা ফুটবলাররা শুরু করেছে প্রশিক্ষণ। এবং এই যে সামনে 15 মার্চ থেকে এখানে কিন্তু ডিএফএ কাপ ফুটবল শুরু হতে যাচ্ছে, এবং এই ফুটবল যে এখানে আঞ্চলিক ভেন্যু, যে ভেন্যুতে 6টি জেলা অংশগ্রহণ করবে, সেখানে কিন্তু স্বাগতিক মুন্সিগঞ্জ এই অনূর্ধ্ব 14 ফুটবল যে টুর্নামেন্ট সেটিতে অংশগ্রহণ করবার জন্য তাদের এই প্রশিক্ষণ। এরপরে কিন্তু আবার 26শে মার্চ শুরু হবে অনূর্ধ্ব 16। এই 6টি জেলার মধ্যেই এই যে 2টি টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে, সেটি ঘিরে এখন নানা রকম প্রস্তুতি চলছে এই মুন্সিগঞ্জের মাঠে। এবং আপনারা জানেন যে এই মাঠে কিন্তু বিপিএল ফুটবল ভেন্যু হিসাবে ব্যবহার করা হচ্ছে, এবং এই যে এখানে যে সপ্তাহে বিরতিতে খেলা হয়, এর মাঝেও কিন্তু এই প্রশিক্ষণগুলো এখানে চলমান থাকে। এবং এখন মাঠের অবস্থা অনেক ভালো, এবং নানা কারণে কিন্তু এই প্রশিক্ষণ এখন অনেক দূর এগোচ্ছে। তো এখানে আছেন এই ফুটবল যে অ্যাসোসিয়েশন মুন্সিগঞ্জের এই সভাপতি, যিনি এই সব প্রশিক্ষণকে তদারকি করছেন, প্রাক্তন কৃতি ফুটবলার নজরুল ইসলাম। আমরা তার কাছ থেকে জানতে চাইবো এই প্রশিক্ষণ এবং টুর্নামেন্ট প্রস্তুতি সম্পর্কে। আমাদের এই মুন্সিগঞ্জ স্টেডিয়ামে আপনারা সবাই জানেন যে বিপিএল এর খেলা চলছে, এবং আরো বেশ কিছুদিন চলবে। আপাতত মুজিব বর্ষের উপলক্ষে এই মার্চ মাসে খেলা কিছুটা বিরতি আছে। এরই মধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন জিএফএ কাপ অনূর্ধ্ব 14 মহিলা ফুটবল যেটা হয়, সেটা আমাদেরকে আবার ভেন্যু দিয়েছে। ভেন্যু দেওয়ার কারণ একটাই, যে তাদেরকে আমরা যে বিপিএল এর খেলার যে মাঠ, ড্রেসিং রুম এবং সর্বোপরি আমাদের দর্শক তারা দেখে গেছেন, সেই সব বিবেচনা করেই আমাদের এখানে ভেন্যু দিয়েছে। এবং আমরা এই খেলাগুলা পরিচালনা করতে আমাদের যারা সহযোগিতা করছে, আমাদের মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সাহেব এবং পুলিশ সুপার মহোদয়, তারাও সিকিউরিটি দিচ্ছে, এবং তাদের কাছেও আমি কৃতজ্ঞ। ধন্যবাদ আপনাকে। এই যে প্রমিলা ফুটবল ঘিরে যে এখানে এই যে টুর্নামেন্ট হচ্ছে, এটি কিন্তু মুন্সিগঞ্জে প্রথমবারের মতো এই পরপর 2টি ভেন্যু, আঞ্চলিক ভেন্যু হতে যাচ্ছে। এবং এই যে নানা বয়সী যে এই নারীদের প্রশিক্ষণ দিচ্ছেন, আমরা সেই কোচের সঙ্গে কথা বলবো।
যে তিনি একজন জাতীয় দলের সাবেক ফুটবলার। আমরা জানতে চাইবো যে আপনার এই টিমের প্রস্তুতি কেমন? আলহামদুলিল্লাহ, আমার টিমের প্রস্তুতি এখন খুব ভালো। যে মেয়েরা ফুটবল ধরতে পারতো না, এখন তারা খেলতে পারছে। তারা কিভাবে শুট করতে হয় সেটা করতে পারছে, কিভাবে রিসিভ করতে হয়, কিভাবে বলটাকে কাটিয়ে আরেকজনকে পাস করে গোল করতে হয় সেটাও তারা জানে। আলহামদুলিল্লাহ, এখন ওদের রেজাল্ট খুবই ভালো। এভাবে যদি তারা যেভাবে করছে আরো যদি এগিয়ে যেতে পারে, ইনশাল্লাহ মুন্সিগঞ্জকে নেক্সট লেভেলে আমরা চ্যাম্পিয়ন করতে পারবো যদি আল্লাহ সহায় হন, ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। তো এই আপনারা দেখছেন যে পায়ে পায়ে বল নিয়ে কিভাবে ঘাম ঝরাচ্ছে এই এবং বিভিন্ন এই যে জেলা শহর মুন্সিগঞ্জের স্টেডিয়াম হলেও এই যে নারীরা কিন্তু আশপাশে বিভিন্ন গ্রাম থেকে এখানে আসেন এবং নানা রকম চ্যালেঞ্জ সত্ত্বেও তারা কিন্তু এখানে প্রশিক্ষণ নিচ্ছেন সকাল বিকাল, এবং স্কুল বন্ধ থাকার কারণে কিন্তু 2 বেলা প্রশিক্ষণ নিতে পারছেন। এবং এখানে যে ক্রীড়া সংগঠক মাহফুজা নজরুল তিনি আসেন, তিনিও কিন্তু এখানে এসে যে ফুটবল ফেডারেশনের যে মহিলা উইং সেটির সদস্য, তিনিও কিন্তু এসে তদারকি করছেন যে কিভাবে এই দলটিকে শক্তিশালী করা যায়। মুন্সিগঞ্জের একটা ক্রীড়া ঐতিহ্য আছে, ফুটবল, ক্রিকেট, সাঁতার, প্রতিটি ক্ষেত্রে কিন্তু মুন্সিগঞ্জের অনেক রকম সমৃদ্ধ ইতিহাস আছে। সেই ইতিহাসকে পুনরুদ্ধার করবার জন্য কিন্তু প্রতিটি ক্ষেত্রে চেষ্টা চলছে। এবং আপনারা জানেন যে মুজিব বর্ষকে ঘিরে যে বিভিন্ন রকম ক্রীড়া প্রস্তুতি রয়েছে, এবং এখানে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেসা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে এই 28 মার্চ থেকে উপজেলা পর্যায়ে। এইসব কিছু মিলিয়ে কিন্তু এখানে ছেলেদের পাশাপাশি মেয়েদেরও একটা ক্রীড়ার একটা বলয় তৈরি হয়েছে, এবং এগুলোকে এগিয়ে নেবার জন্য নানা রকম তৎপরতা চলছে। তারপরেও তৃণমূল পর্যায়ে দাবি যে এই ক্রীড়া যে তৎপরতা এবং নানা রকম টুর্নামেন্ট, লিগ এগুলোকে আরো বাড়িয়ে দেওয়ার জন্য। তো এই ছিল মুন্সিগঞ্জে প্রমিলা ফুটবল প্রশিক্ষণের সর্বশেষ। মুন্সিগঞ্জ থেকে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন রিপোর্টার নাসরুদ্দিন উজ্জ্বল। শিশু বয়সে টাইফয়েডে একটি পা অকার্যকর হয়ে যায়। কয়েক বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায় স্বামীও। তারপরও 2 শিশু নিয়ে জীবন যুদ্ধের লড়াইয়ে দমেননি একটুও। রিকশা চালিয়েই সংসার চালাচ্ছেন হার না মানা সংগ্রামী নারী রোজিনা। সুজন দামের ছবি এবং মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। রিকশার চাকায় ঘুরছে সংসার জীবন। বিকলাঙ্গ এক পা নিয়ে ঘাত প্রতিঘাতে বড় কষ্টের জীবন। একাই অদম্য সাহস নিয়ে লড়ছেন পটুয়াখালীর মির্জাগঞ্জে বসবাসরত শারীরিক প্রতিবন্ধী রোজিনা বেগম। শিশু বয়সে টাইফয়েডে তার বাম পা বিকলাঙ্গ হয়ে যায়। কিশোরী বয়সেই বিয়ে হয়। জীবিকার তাগিদে স্বামীর সঙ্গে ছুটে আসেন ঢাকায়। এক ছেলে ও এক মেয়ের মা রোজিনা 6 বছর আগে ক্যান্সারে তার স্বামীকে হারায়। নিজের ও সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে মির্জাগঞ্জে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। রিকশা চালিয়ে শুরু করেন নতুন জীবন। বাজারে যদি আমি 10 দুয়ারে যাই, আমার হাইটা যেতে অনেক কষ্ট হয়, তাই আমি এই কাজ বেছে নিয়েছি আমার ছেলে মেয়ে মানুষ করার জন্য। নাহলে তো ওদেরকে দুবেলা ডাইল ভাত দেওয়ার মতন কেউ নাই আমি ছাড়া। সংগ্রামী নারীর প্রতি সহানুভূতিশীল এলাকাবাসী। সে খুব অসহায় এবং পঙ্গু লোক, রিক্সা চালাই তার জীবনযাপন চলে। আমরা যদি পারি আর্থিকভাবে কয়টা ভাত দিই, পুরনো কাপড় চোপড় দিই। সুবিদখালী কলেজ রোডে একটি ভাড়া বাসায় থাকেন রোজিনা। কষ্টের সংসার নিয়ে নন, উদ্বিগ্ন 2 ছেলে মেয়ের ভবিষ্যৎ অবস্থা নিয়ে। নানা বাড়িতে এখানে আইছি, থেকে মামা বাড়ি গেছি। আমার মা রিক্সা চালায়, আমারও সংসার কষ্ট করে চালায়। আমি জানি না যদি আমার কোনো ক্ষেত্রে মৃত্যু হয় আমার 2টা সন্তানের কি অবস্থা হবে। যদি আমাকে সরকার আমার 2টা সন্তানের দিকে চাই কোনো সাহায্য করত। স্থানীয় প্রশাসন শুধু রোজিনার জীবিকা নয়, সব ধরনের সরকারি সুবিধা সহ মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর প্রদত্ত ঘর উপহার দেওয়ার আশ্বাস দেয়। এমন কোনো পুঁজি বিনিয়োগ দিয়ে তাকে আমরা স্থায়ী কোনো জীবিকা নির্বাহ এবং আয়ের সংস্থান করে দিতে পারি। 10 বছরের ছেলে হৃদয় হাফিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করে। টাকার অভাবে 13 বছরের মেয়ে ঋতুকে পড়াশোনাই করাতে পারেননি তিনি। সময় সংবাদ, পটুয়াখালী। ভোরের সময় শিশু সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 17 মার্চ থেকে 10 দিনব্যাপী উদযাপন হবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী। আসবেন 4 সরকার ও রাষ্ট্রপ্রধান। অতিথিদের নিরাপত্তায় থাকবে কয়েক স্তরের ব্যবস্থা। এবং করোনা টিকার 2 ডোজ শেষে এপ্রিল থেকে গ্রহীতারা পাবেন ভ্যাকসিন সনদ। সহজ হবে বিদেশ ভ্রমণ। বিড়ম্বনা এড়াতেই এখন ডিজিটাল পাস চালুর তাগিদ। এ ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়ের।